বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাইক অফ করে রাখবা। ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সম্মানিত সুপ্রিয় সুধী যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী, আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে আমাদের জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আমরা এই বিতর্কগুলি করায় থাকি সারা দেশব্যাপী। তারই পাশাপাশি আমি লজ্জিত হয়ে সুনামগঞ্জ জেলার জায়গা থেকে সুনামগঞ্জের প্রতিটি স্কুলকে আমার আবারও লক্ষ্য করতে হচ্ছে, নক করতে হয়েছে। আমাদের জেলা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে তিনি আমাকে লজ্জা দিয়েছিলেন। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তারপরেও আমাদের আজকের যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার জায়গা থেকে, আজকের বিষয় হচ্ছে গণমাধ্যম গণমানুষের কথা বলে, কিন্তু যারা তাদেরকে তকমা দিয়ে রাজনৈতিকভাবে প্রতিহত করতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই বিষয়গুলি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের সংসদে উপস্থাপন করবেন, এবং আজকের যে সংসদ সেই সংসদ হচ্ছে ছায়া সংসদ। এই ছায়া সংসদে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে কথাগুলি বলি সর্বশেষে স্পিকারের মুখ থেকে আপনারা হা এবং না বুটে আপনারা বিজয়ী হবেন। এখানের মধ্যে কোনো ধরনের কোনো সংক্ষিপ্ততা রাখার নেই। তবে আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন তারা তাদের মুখ থেকে কিছু কথা বলবেন, তাদেরকে লক্ষ্য করে আমরা কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে নিব। তো আজকের আমাদের সম্মানিত যে অতিথিরা রয়েছেন তার মধ্যে আমাদের সম্মানিত অতিথি রয়েছেন জনাব আনোয়ার হোসেন, সুনামগঞ্জ ৩ আসন, জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের খানদারি হওয়ার সম্ভাবনায় যিনি আনোয়ার হোসেন সাহেব। জি, আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন উপাধ্যক্ষ লায়ন নুরুজ্জামান হীরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজেপি, এবং তিনি চাঁদপুর ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আমাদের জাতীয় নির্বাচন 13-র যে নির্বাচন সেই নির্বাচনে। জি, জনাব লায়ন নুরুজ্জামান হীরা সাহেব, আপনাকে অভিনন্দন। জি, আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ সঞ্চালক এবং আজকে আমার সন্তান তুল্য দুটো স্কুলের প্রতিনিধি এবং অতিথিবৃন্দ, সবাইকে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব আব্দুর রকিব তালুকদার, তিনি শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমাদের 6টি ডিভাইস থাকার কারণে ওনাকে রিসিভ করতে পারতেছি না, তবে আমরা একজনকে বাহির করে ওনাকে সামনে আনবো। আমি ওনার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছেন কবি ইবা আলমাস, প্রত্যেককে অভিনন্দন। এবং আমরা লক্ষ্য রাখবো আমাদের পক্ষে এবং বিপক্ষে যে কথাগুলি বলবেন সেই পক্ষে এবং বিপক্ষে কথাগুলি আমরা কান সোজা করে রাখবো, যাতে আমার দ্বারাতে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ বা কটাক্ষ করে কোনো কথা না বলতে হয়। আমরা লক্ষ্য করছি আজকের যে আমাদের প্রতিবাদের বিষয়, এই বিষয়ের উপরে ভিত্তি করে যে দুটি দল অংশগ্রহণ করেছেন সে দুটি দলের মধ্যে সরকারি দল, আজকের সরকারি দল হচ্ছে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর। স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় জগন্নাথপুরের যে 5 জন সচিব নিয়ে আপনাদেরকে আমরা হাত তোলা দিয়ে অভিনন্দন জানাচ্ছি। সেখানের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন জনাব প্রাক্তি দাস তুর্য, রয়েছেন তথ্যমন্ত্রী হিসাবে আবিদ হাসান শেখ, এবং সংসদ সদস্য হিসাবে মির্জা সাইম হাসান, এবং 2 জন সচিব রয়েছেন মিদুল এবং ময়ূখ সাহা। এই 5 জনকে অভিনন্দন। এবং অভিনন্দন জানাচ্ছি আজকের সরকারি দল বিরোধী দল, সরকারের বিরোধী দল সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ। তাদের মধ্য থেকে দলনেতা হিসাবে রয়েছেন সুমাইয়া জান্নাত, হাত তোলা দিয়ে অভিনন্দন জানাবা। সুমাইয়া জান্নাত, হাত তোলা দিয়ে অভিনন্দন জানাবা। এবং আমাদের সাথে মাননীয় নেতা তাসলিম আহমেদ পারিন,
এবং মাননীয় উপনেতা রাজশ্রী সরকার অনন্যা এবং দুজন সচিব রয়েছেন নয়নিকা দেবনাথ এবং ইফতিদা তাবাসসুম। এই 6 জনের মধ্যে আমরা শুরু করছি আজকের আমাদের সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ যে অতিথিগণ রয়েছেন। আপনাদের কাছে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসব, তার মধ্যে থেকে আমরা হাততালি দিই। প্রিয় সুধী, আমরা আজকের আমাদের যে প্রতিবাদ্যের বিষয় গণমাধ্যম গণমানুষের কথা বলে, তবে তাদেরকে ডাইভার্ট করে রাজনৈতিকভাবে যারা প্রতিহত করতে চায় বা তকমা দিতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজকের সম্মানিত প্রধান মন্ত্রী আমাদের সংসদে তিনি উপস্থাপন করে যাবেন তার প্রস্তাবনা। সেই প্রস্তাবনার আলোকে আমি অনুরোধ করছি আজকের সম্মানিত প্রধানমন্ত্রী কার্তিক দাস তুর্যকে তার বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারকবৃন্দ, শ্রদ্ধেয় প্রতিপক্ষ ও উপস্থিত শ্রোতাবৃন্দ, শুভ সকাল। আজকে আমি আমার দল এবং আমি খুবই এই বিতর্কের পক্ষ নিয়ে দাঁড়িয়ে আছি, যেখানে আমরা প্রমাণ করতে যাচ্ছি গণমাধ্যম গণমানুষের কথা বলে যারা গণমাধ্যমকে রাজনৈতিক দলের তকমা দিয়ে প্রতিহত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার, প্রথমেই বলছি গণমাধ্যম কোনো দেশের নয়, গণমাধ্যম সকল নাগরিকের এবং সকল জনগণ। গণমাধ্যম দেশ দ্বারা পরিচালিত হয়। গণমাধ্যম কোনো দলের নয়। গণমাধ্যম সেই সব মানুষের কথা বলে যারা অসহায়, কৃষক, শ্রমজীবী। ব্যারিস্টার সাহেব, আপনি মাইকটা অফ করে রাখবা। ব্যারিস্টার সাহেব, মাইকটা অফ করে রাখবা। গণমাধ্যম সকল সময়ই গণমাধ্যম তার নিজের কথা বলে, গণমাধ্যম তার সকল মানুষের কথা বলে, গণমাধ্যম তার নিজের দায়িত্ব কর্তব্য পালন করে। গণমাধ্যম সংবিধান প্রদত্ত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যার দায়িত্ব সত্যে তুলে ধরা, জনমত গঠন করা, রাষ্ট্রের অন্যায় ও অনিয়মের প্রতিবাদ করা। গণমাধ্যম বলতে ওইসব মাধ্যমকে বোঝায় যে মাধ্যমগুলো বৃহৎ জনগোষ্ঠীর সামনে তথ্য তুলে ধরে। গণমাধ্যম সারা বিশ্বের মধ্যে পরিচালিত এমন একটি মাধ্যম যা সারা বিশ্বে পরিচালিত হবে সকল জনগণের জন্য। গণমাধ্যম শুধুমাত্র তার জনগণের কথা বলবে। আমরা যদি এর উদাহরণস্বরূপ দেখি, তাহলে সারা বিশ্বে আমাদের মুক্তিযুদ্ধের জনমত গঠন করা হয়েছিল গণমাধ্যমের মাধ্যমে। আবার জুলাই আন্দোলনের প্রচারে গণমাধ্যমের ভূমিকা ছিল অভাবনীয়। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনকভাবে বলতে হয়, আজকাল কিছু মানুষ উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমকে রাজনৈতিক তকমা দিতে চায়। এই তকমা দেওয়ার মূল কারণ কি? এই তকমা দেওয়ার মূল কারণ হচ্ছে ওরা ওই দলের লোক। কেন? কারণ তারা সত্য প্রতিষ্ঠা করতে চায়, কারণ তারা দুর্নীতিকে নিজের আওতায় এনে দুর্নীতিকে সকলের সামনে ধরতে চায়। মাননীয় স্পিকার, এই মর্মে আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের সামনে প্রশ্ন রেখে যাচ্ছি, কোনো একটি পত্রিকা যখন দুর্নীতি নিয়ে রিপোর্ট করে, তখন তাহলে কি আমরা সেটাকে দলীয় প্রোপাগান্ডা বলবো, নাকি বলবো আমরা সেই দলীয় দৃষ্টিতে দেখা গণতন্ত্র এবং মুক্ত সাংবাদিকতার শত্রু? এমন দৃষ্টিভঙ্গির কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। এই বাধা শুধু গণতন্ত্র নয়, এই বাধা জনগণের কণ্ঠরোধ করে। এই বাধার কারণে অনেক জনগণ তার নিজের অধিকার হারাচ্ছে। এই বাধার কারণে, রাজনৈতিক তকমার কারণে অনেক সংবাদপত্র এবং সাংবাদিকের উপর হামলা করা হচ্ছে। এই সাংবাদিক এবং সংবাদপত্রের উপর হামলার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 2004 সালে মানিকচন্দ্র সাহার উপর বোম ব্লাস্ট করা হয়েছিল শুধুমাত্র মিথ্যে তকমা দেওয়ার কারণে। 2003 সালে গৌতম দাসের খুন করা হয়েছিল তার অফিসে শুধুমাত্র তার পত্রিকার উপর রাজনৈতিক তকমা দেওয়া হয়েছিল বলে। আবার 2006 সালে সাপ্তাহিক রিজল্ট অফিসে হামলা করা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক তকমা দেওয়ার কারণে। এই রাজনৈতিক তকমা দেওয়ার কারণে যেমন অনেক মানুষ নিজের প্রাণ হারায়, তেমনি অনেক পত্রিকা হারিয়ে যায় অতল গভীরে। তাই আমরা বলতে চাই, মাননীয় স্পিকার, এই তকমা দানকারী যারা এই রাষ্ট্রকে বাধা দিচ্ছে তার গণতন্ত্রকে সৃষ্টি করতে, এই গণতন্ত্র যদি আমরা ঠিক না করে রাখতে পারি, আমরা যদি আমাদের গণমাধ্যমকে সচল না রাখতে পারি, তাহলে আমাদের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। মাননীয় স্পিকার, এই তকমাদানকারী লোকেদের ব্যক্তিত্বদের আমাদের আইনের আওতায় আনতে হবে, তাদের দাঁড় করাতে হবে
আইনের কাঠগড়ায়। অন্যায়ের বিরুদ্ধে কখনো কলম উঠবে না যদি আমরা ওই ব্যক্তিদের আইনের কাঠগড়ায় না আনি। আইনের কাঠগড়ায় আনতে হলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে একটি শাস্তির বিধান দিতে হবে। শাস্তির বিধানের জন্য যাতে কোনো বিকল্প না থাকে সেই জন্য আমরা এমন একটি শাস্তির বিধান রাখতে চাই যেখানে মাননীয় স্পিকার আপনারা একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাখবেন। মাননীয় স্পিকার, যদি আমরা এই শাস্তির ব্যবস্থা না করি তাহলে কোনো সাংবাদিক আর নিজে কলমে কোনো দুর্নীতিকে আর রোধ করতে চাইবে না, কোনো গণমাধ্যমে প্রচার হবে না কোনো দুর্নীতির রিপোর্ট। মাননীয় স্পিকার, কোনো গণমাধ্যমকে তকমা লাগিয়ে পেশাদার সাংবাদিক এবং গণমাধ্যমকে হেয় করা কখনো গ্রহণযোগ্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সময় আর 1 মিনিট আছে। ধন্যবাদ মাননীয় সম্মানিত বিচারপতি, আমি জোর দিয়ে বলছি গণমাধ্যমের মাধ্যমে যারা জনগণের কণ্ঠরোধ করে তাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, আইনের কঠোর শাস্তি তাদের দিতে হবে। এই মর্মে আরেকটি প্রশ্ন রেখে যাচ্ছি আমার বিপক্ষীয় বন্ধুদের জন্য, যেখানে গণমাধ্যম সমাজের অগ্রগতি ও উন্নয়নের সহায়ক, সেখানে সমাজের এই গণতন্ত্রে এবং গণমাধ্যমে বাধা দানকারী কি রাজদ্রোহিতা নয়? মাননীয় স্পিকার, শেষ পর্যন্ত আমি বলে যেতে চাই, যারা এই রাজনৈতিক তকমা দেয় এই গণমাধ্যমগুলোকে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রস্তাব উত্থাপন করেছিলেন তুর্য, এবং তার মধ্য থেকে সে 2013 সালের গৌতম দাসকে লাঞ্ছিত করেছিল, এরকম অনেক তথ্য তিনি উদ্ঘাটন করার চেষ্টা করেছেন এবং তিনি প্রস্তাবনা করে গেছেন, এবং আজকের এই প্রস্তাব যেন তার গৃহীত হয় এবং এই গৃহীতর দাবিতে তিনি প্রস্তাবনা করে গেছেন। এবং আমরা চলে যাচ্ছি আজকের আমাদের যে বিষয়, গণমাধ্যম গণমানুষের কথা বলা হয়। তবে হ্যাঁ, যারা তাদেরকে তকমা দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই বিষয়ে বিপক্ষে অবস্থানরত সতীশচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা দলনেতা সুমাইয়া জান্নাতকে তার বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজ সরকার দল যে প্রস্তাবটি করেছেন তার গণমাধ্যম গণমানুষের কথা বলে, তবে যারা তাদেরকে রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হিসেবে তকমা দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার, গণমাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ। প্রধানমন্ত্রী সরকার দলের প্রধানমন্ত্রী বললেন গণমাধ্যম সত্য কথা বলে। মাননীয় স্পিকার, আমাদের প্রশ্নটা ঠিক সে জায়গায়, গণমাধ্যম কি আদৌ সত্য কথা বলে? গণমাধ্যম কি আদৌ স্বচ্ছ? গণমাধ্যম কি আদৌ নিরপেক্ষ? মাননীয় স্পিকার, আজ বাস্তবতা বলে দেয় সব গণমাধ্যমই নিরপেক্ষ নয়। অনেক গণমাধ্যমই মাননীয় স্পিকার, আজ বাস্তবতা দ্বারা প্রমাণিত শতভাগ গণমাধ্যমই নিরপেক্ষ নয়। অনেক গণমাধ্যমই রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত, কেউ সরকারপন্থী কেউ বিরোধীপন্থী। মাননীয় স্পিকার, অনেক গণমাধ্যমই অনেক রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করে। এরপরও যদি সমালোচকদের আইন দিয়ে থামানো হয় তাহলে কিন্তু গণতন্ত্র প্রশ্নের মুখে পড়বে, যেখানে আমরা বলছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং আমার সরকার দলের প্রধানমন্ত্রীও গণতন্ত্র নিয়ে বিভিন্ন কথা বলে গেলেন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন তাদের কাছে, সেই গণতন্ত্র থাকবে কোথায় যখন একজন মানুষকে তার মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে? মাননীয় স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। আমাদের সংবিধান আমাদেরকে চিন্তা, মত ও বক্তব্য প্রকাশের স্বাধীনতা দিয়েছে। মাননীয় স্পিকার, আজ আমরা আইনের আওতায় মানে কি বুঝি? আইনের আওতায় আনা মানে হলো কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে তাকে শাস্তি দেওয়া, জরিমানা দেওয়া। কিন্তু মাননীয় স্পিকার, যেখানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের রয়েছে বাক স্বাধীনতা, কেউ যদি মনে করেন যে একটি গণমাধ্যম পক্ষপাতদুষ্ট তাহলে সেটি তিনি বলতেই পারেন। যদি কারোর মনে হয় একটি গণমাধ্যম কোন রাজনৈতিক দলের পক্ষপাতদুষ্ট করছেন তাহলে সেটা ওনার বলার অধিকার রয়েছে মাননীয় স্পিকার, কিন্তু এটা ওনার অধিকার রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, অধিকারটাকে যদি অপরাধ হিসেবে আনা হয় তাহলে তার মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করা হবে, তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে। মাননীয় স্পিকার, আজ আমাদের বাস্তবতা বলতে অনেক গণমাধ্যমে তাদের নিরপেক্ষতার অবস্থান হারিয়েছে। যে মাননীয় স্পিকার, আজ সরকার দল জুলাই বিপ্লবের ঘটনা তুলে ধরলেন। মাননীয় স্পিকার,
খুব হাস্যকর লাগছে তারা জুলাই বিপ্লবের ঘটনাতে বলেছেন আমরা গণমাধ্যমের দ্বারা অনেক কিছু জানতে পেরেছি। মাননীয় স্পিকার তাদেরকে একটু মনে করিয়ে দেই, যদিও ঘটনাটা খুব একটা আগের নয়, কিন্তু তারপরে হয়তো তারা ভুলে গেছেন। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবের ঘটনা যেখানে দেখা যায় কিছু গণমাধ্যম তৎকালীন সরকারের পক্ষে অর্থাৎ কিছু মিথ্যে খবর সাধারণ মানুষের সামনে তুলে ধরে। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় মাননীয় স্পিকার সব গণমাধ্যমই নিরপেক্ষ নয়। মাননীয় স্পিকার, আমরা সবাই বাংলাদেশের নাগরিক সবাই এটা জানি, শুধুমাত্র কিছু গণমাধ্যম ছাড়া বাকি সব গণমাধ্যমই তৎকালীন সরকারের পক্ষে কথা বলেছিল, মিথ্যা খবর বলে প্রচার করেছিল, আমাদের ছাত্র সমাজের বিপক্ষে অনেক খবর প্রচার করেছিল। মাননীয় স্পিকার, সেই গণমাধ্যমগুলোকে কি আমার সরকার তো স্বচ্ছ বলে প্রমাণ করতে চাইছেন? মাননীয় স্পিকার, সত্যি খুব হাস্যকর লাগছে। মাননীয় স্পিকার, তাহলে তাদের কাছে একটা প্রশ্ন, গণমাধ্যমকে রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হিসেবে তকমা দেয়, কেন তাকে আইনের আওতাভুক্ত করা হবে? মাননীয় স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা তো মাননীয় স্পিকার একটা মানুষের মৌলিক অধিকার। তাহলে মাননীয় স্পিকার, সেই অধিকারটা তার আছে, আমাদের সংবিধান অনুযায়ী একটা মানুষের সেই অধিকারটা আছে। তাহলে মাননীয় স্পিকার, সেই অধিকার থেকে একটা নাগরিক যখন কোনো গণমাধ্যমের উপর অভিযোগ করে তাকে রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত করে, তখন তো কখনো সেটাকে অপরাধ হিসেবে বলা যায় না। মাননীয় স্পিকার, তাহলে কেন তাকে আইনের আওতাভুক্ত হবে? যদি সেটা অপরাধই না হয় তাহলে তো আইনের আওতাভুক্ত করার প্রশ্নই হচ্ছে না। মাননীয় স্পিকার, প্রশ্ন রেখে গেলাম সরকার দলের কাছে, আশা করি ওনারা যুক্তি এবং কারণ সহ উত্তরটি দেবেন। মাননীয় স্পিকার, সরকার দলের কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, আপনারা কি এমন একটি সমাজ চান যেখানে কেউ যদি মিডিয়া সম্পর্কে তার মতামতের সমালোচনা করে তাহলে তাকে মামলা মোকদ্দমা করতে হয়? মাননীয় স্পিকার, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যদি সত্যি আজ নিজের মত প্রকাশের জন্য মামলা মোকদ্দমা করতে হয়, তাহলে মাননীয় স্পিকার খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজ এত সংগ্রাম করার পর আমরা যে স্বৈরাচার দমনের পরেও আমরা আবারও স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, গণতন্ত্রের দিকে নয়। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাননীয় স্পিকার, কে ঠিক আর কে ভুল তা বিচার করবে যুক্তি ও তথ্য অর্থাৎ তদন্ত। মাননীয় স্পিকার, যদি কেউ কোনো গণমাধ্যমের উপর অভিযোগ করে, অর্থাৎ যদি কেউ যুক্তি এবং কারণ সহ বলেন গণমাধ্যমটি রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত, তাহলে সর্বপ্রথম সেই গণমাধ্যমটির উপর তদন্ত করা উচিত। মাননীয় স্পিকার, যে অভিযোগ করেছে সেই অভিযোগকারীকে নয়, সর্বপ্রথম গণমাধ্যমের তদন্ত করা উচিত আদৌ সেই গণমাধ্যমটি স্বচ্ছ কিনা, আদৌ সেই গণমাধ্যমটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করেছে কিনা। মাননীয় স্পিকার, সেটি আগে যাচাই করা উচিত। যদি কেউ কোনো গণমাধ্যমকে রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত বলে দাবি করেন এবং পরবর্তীতে যদি তা প্রমাণিত হয়, তাহলে মাননীয় স্পিকার অভিযোগকারীকে কিংবা সমালোচককে নয়, মাননীয় বিরোধী দলের নেতা, আপনার সময় আর 1 মিনিট রয়েছে। মাননীয় বিরোধী দলের নেতা, আপনার সময় আর 1 মিনিট রয়েছে। মাননীয় স্পিকার, শুধুমাত্র এই যুক্তির উপর দাঁড়িয়ে বলা যায় আজ সরকার দল যে প্রস্তাবটি করেছে তা কখনোই গৃহীত হতে পারে না। মাননীয় স্পিকার, সরকার দলের কাছে আরেকটি প্রশ্ন রেখেছে তাই, আজ যে নাগরিক মিডিয়ার পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলছে, তাহলে সে পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রের অন্য কোন প্রতিষ্ঠান নিয়েও প্রশ্ন তুলতেই পারে, কথা বলতেই পারে। যদি সব ক্ষেত্রে তাদেরকে আইনের আওতাভুক্ত করা হয়, তাহলে মাননীয় স্পিকার, আমাদের গণতন্ত্র থাকবে কোথায়? আমাদের গণতন্ত্র যাবে কোথায়? প্রশ্ন রেখে গেলাম সরকার দলের কাছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সমাজে গণমাধ্যমে সমালোচনা করার অধিকার সকল নাগরিকের আছে। তাহলে মাননীয় স্পিকার, সেই অধিকারে কেন হস্তক্ষেপ করা হবে? কোনো মানুষের যদি মনে হয় যে একটি গণমাধ্যম রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হচ্ছে, তাহলে সে অবশেষে বলতে পারে, কারণ তার এটা অধিকার। মাননীয় স্পিকার, যদি এই জিনিসটা আমার সরকার দল মানতে না পারে, তাহলে উনি বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করছে। মাননীয় স্পিকার, উনি বাংলাদেশের সংবিধান মেনে চলছে। তাহলে মাননীয় স্পিকার, আমাদের খুবই দুঃখের সাথে বলতে হয় আমার সরকার দল। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় সুধী, আমরা শুনছিলাম, দেখছিলাম গণমাধ্যম গণমানুষের কথা বলে, তবে যারা রাজনৈতিকভাবে ডাইভার্ট করতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এই কথাগুলি উপস্থাপন করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সূর্য। তো এই জায়গা থেকে আমরা লক্ষ্য করেছিলাম বিরোধী দলের নেতা তিনি তার জায়গা থেকে অনেক তথ্য উদ্ঘাটন করেছিলেন এবং অনেক কথাগুলি বলেছিলেন। আমরা চলে যাচ্ছি আমাদের পক্ষ দলের, সরকারি দলের দ্বিতীয় বক্তা তথ্যমন্ত্রী আবিদ হাসান শেখকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও সুধীজন, আমি আজকে প্রস্তাবনার পক্ষে দ্বিতীয় বক্তা।
আমাদের প্রথম বক্তা ইতোমধ্যে গণমাধ্যমের মৌলিক ভূমিকা খুবই স্পষ্টভাবে তুলে ধরেছে। আমি আজ তার বক্তব্যকে আরো শক্তিশালী করতে চাই কিছু বাস্তব তথ্য, যুক্তি এবং ইতিহাসের দৃষ্টান্ত দিয়ে। মাননীয় স্পিকার, আমি জোর দিয়ে বলছি, গণমাধ্যম স্বাধীন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের কাজ সত্য তুলে ধরা, সাধারণ মানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। গণমাধ্যম রাষ্ট্র, সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন তৈরি করে। কিন্তু যখন কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকে রাজনৈতিক তকমা দেয়, তখন সে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নষ্ট করে। জনগণ বিভ্রান্ত হয়, গণমাধ্যমের প্রতি আস্থা কমে যায়, জনগণ বিভ্রান্ত হয়, আর সেই সাথে দুর্বল হয়ে পড়ে আমাদের গণতন্ত্রের ভিত্তি। আমাদের ভুলে গেলে চলবে না, ওয়াল্টার কংক্রাইট বলেছিলেন, ইন সিকিং ট্রুথ we have to get the both sides of a story, অর্থাৎ সত্যের পক্ষে দাঁড়াতে হলে উভয় পক্ষেরই তথ্য আমাদের জানতে হবে। এছাড়াও নেলসন ম্যান্ডেলা বলেছেন, এ ক্রিটিক্যাল, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ইনভেস্টিগেটিভ প্রেস ইজ দ্য লাইফব্লাড অফ এনি ডেমোক্রেসি, অর্থাৎ একটি স্বাধীন, সাহসী ও অনুসন্ধানী গণমাধ্যম ছাড়া গণতন্ত্র বেঁচে থাকতে পারে না। মাননীয় স্পিকার, বিরোধী দল বারবার বলবে বাক স্বাধীনতার কথা, কিন্তু আমি বলতে চাই, ইচ্ছাকৃত অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য কিংবা সত্যকে বিকৃত করে উপস্থাপনা কখনোই বাক স্বাধীনতার অঙ্গ হতে পারে না, বরং এসব কাজ গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আপনারা বারবার বাক স্বাধীনতার কথা বলেন, কিন্তু যখন সেই বাক স্বাধীনতার আড়ালে মিথ্যা তথ্য, উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার চালানো হয়, তখন কি সেটাকে আপনারা ন্যায়সঙ্গত বলে মনে করেন? আমাদের দেশে দণ্ডবিধির 499 এবং 500 ধারা এবং সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে বলে দেয়, অপপ্রচারের বিরুদ্ধে যে কোনো আইনি বৈধ। এছাড়া বাক স্বাধীনতার নামে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমের গায়ে রাজনৈতিক তকমা ঠেসে দেয়, তাহলে সেই কর্মকাণ্ড গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তাই আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি। মাননীয় স্পিকার, ইতিহাস আমাদের বলে দেয়, গণতন্ত্র নিরপেক্ষ ও সাহসী থাকলে গণতন্ত্র এগিয়ে যায়। তার বড় প্রমাণ 2024 জুলাই আন্দোলন। সে সময় সরকারি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক চাপ সত্ত্বেও সকল গণমাধ্যম আসল সত্যটাকে তুলে ধরেছিল, যে কারণে এই আন্দোলনটি একসময় ছাত্রদের আন্দোলন থেকে। এছাড়া আজও যদি গণমাধ্যমকে রাজনৈতিক তকমা দিয়ে দমিয়ে রাখা হয়, তাহলে সেই মুক্ত চিন্তার ঐতিহ্য ও সত্য বলার সাহস ও গণতন্ত্রের ভিত্তি নষ্ট হয়ে যাবে। মাননীয় স্পিকার, ইতিহাস সাক্ষ্য দেয়, সাহসী, নিরপেক্ষ, সত্যনিষ্ঠ গণমাধ্যম ছাড়া গণতন্ত্র কখনো টেকে না। তাহলে আজ যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণমাধ্যমকে ভয়ের মধ্যে রাখতে চায় বা রাজনৈতিক পক্ষপাতের তকমা দেয়, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কি গণতন্ত্র রক্ষার দায়িত্ব নয়? আমরা 2007 থেকে 8 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি অনেক পত্রিকাকে সেই সরকার পক্ষপাতিত্ব বলে, অন্য একটি রাজনৈতিক দলে পক্ষপাতিত্ব বলে অভিযোগ দিয়েছিল, কিন্তু আসলে তারা আসল সত্যটাকে সবসময় উপস্থাপন করেছিল। অতএব এই প্রস্তাব বাস্তবায়ন একান্ত জরুরি, যাতে দেশের গণমাধ্যম সাহসিকতার সাথে কাজ চালিয়ে যেতে পারে, সত্য প্রকাশের অধিকার রক্ষা পায়। এছাড়াও আমাদের বিপক্ষ দল যে প্রকৃতি করেছে। মাননীয় তথ্যমন্ত্রী, আপনার সময় 1 মিনিট রয়েছে। সম্পূর্ণ ভিত্তিহীন। যারা গণমাধ্যমের সাথে থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তাহলে তাদের কিভাবে গণমাধ্যম কর্মী বলবেন? বিষয়টা হাস্যকর। এছাড়াও তারা সবসময় নিজেদের ব্যক্তি স্বার্থ রক্ষা চেষ্টা করে, সেই জন্যই বিপক্ষ দলের প্রশ্ন সম্পূর্ণ ভিত্তিহীন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় তথ্যমন্ত্রী। আমরা শুনছিলাম, আমরা যা এই রাষ্ট্রের যে কর্মকাণ্ড পূর্বে দেখেছি, সেই কর্মকাণ্ডের কিছু তথ্য উদ্ঘাটন করেছিল এবং সে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সেই জায়গা থেকে রাষ্ট্রের আইন, রাষ্ট্রের ধারা, অনেক ধারা উপধারার কথা হচ্ছে
উপস্থাপন করার চেষ্টা করছিল। আমরা চলে যাচ্ছি বিপক্ষে অবস্থানরত সরকারি দলের বিরোধী দল জনাবা মাননীয় নেতা তাসনিম আহমেদ ফারিনকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমাদের সরকার দলীয় নেতারা আমাদের সংবিধানকে বিকৃত করে বলে গেলেন। তারা বলেছিলেন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু মাননীয় স্পিকার চতুর্থ স্তম্ভ বলে কি কেউ প্রশ্ন করতে পারবে না? গণতন্ত্র কি তাই বলে? আমরা সেটা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন একজন সাংবাদিক রাজনৈতিক দলের তকমা দেওয়া হয়েছিল, পরে তাকে হামলা শিকার হয়ে প্রাণ দিতে হয়, এমন একটা কিছু। মাননীয় স্পিকার, আমরা সেই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোকাহত, কিন্তু অপরাধ করেছে হামলাকারী, দোষ দিচ্ছেন মন্তব্যকারীকে, এটা কিন্তু হয় না। যদি কেউ তুমি অমুক দলের নেতা বলছো বলে সেটা বাক স্বাধীনতা, কিন্তু প্রাণনাশ করলে সেটা অপরাধ এবং সেটার বিচার ফৌজদারি আইনে হয়। এটার জন্য আমাদের আলাদা কোনো আইন বাস্তবায়নের প্রয়োজন হয় না। মাননীয় স্পিকার, আজকের সরকার দল বলছে গণমাধ্যম গণমানুষের কথা বলে, কিন্তু যারা তাদেরকে রাজনৈতিক দলের বলে তকমা দেয় তাদেরকে বিচার আওতায় আনা উচিত। আমরা বিকল্প প্রস্তাব হিসেবে বলছি, যারা তকমা প্রদান করে অর্থাৎ জনগণ, তাদেরকে আইনের আওতায় না এনে আগে গণমাধ্যম কতটা স্বচ্ছ, কতটা ভুল, কতটা সঠিক সেটা যাচাই করা, যা সম্পূর্ণ সংবিধানের সাথে যুক্ত এবং মানবাধিকার রক্ষাকারী। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, জনগণই সকল ক্ষমতার উৎস, সংবিধান 11 নম্বর ধারা অনুযায়ী। আজ সেই সকল ক্ষমতার উৎস যার উপর টিকে আছে আমাদের সরকার, সেই জনগণেরই মুখ বন্ধ করে দিতে চাইছে আমাদের সরকার দল। মাননীয় স্পিকার, সরকার দলকে তথ্য অধিকার আইন সম্পর্কে কোনো ধারণাই রাখে না। মাননীয় স্পিকার, তথ্য আইন 2009 রাইট অফ ইনফরমেশন অ্যাক্ট 2009 অনুসারে অধিকার রয়েছে, প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সম্পর্কিত তথ্য জানতে ও প্রশ্ন করতে। আমি এটি আবার রিপিট করছি, প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সম্পর্কিত তথ্য জানতে এবং প্রশ্ন করতে। তারা কি সেটা ভুলে গেছেন? মাননীয় স্পিকার, সরকার দল কিভাবে এই আইনকে উপেক্ষা করে এরকম একটি অবান্তর অযৌক্তিক প্রস্তাব রাখতে পারেন? আমি সেটা আমার কল্পনাতীত। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংবিধানের 39 নং অনুচ্ছেদ আমাদের চিন্তা বিবেকে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেয়, যেটাকে আমাদের সরকার দলের নেতা সম্পূর্ণ বিকৃত করে বলে গেছেন। এখন যদি কেউ বলে এই মিডিয়াটি পক্ষপাতদুষ্ট, সেটা তার নিজস্ব পর্যবেক্ষণ। মাননীয় স্পিকার, সেটা যদি অপরাধী হয় তাহলে মত প্রকাশের স্বাধীনতা মৃত। আরো বললে সংবিধান 25 নং অনুচ্ছেদ বলে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কেউ দোষী নয়, এবং 31 নং অনুচ্ছেদ বলে সবাই আইনগত সুরক্ষার অধিকারী। মাননীয় স্পিকার, তখন যদি সেই সুরক্ষার হাতিয়ারই অধিকারী হয়ে ওঠে দমনের হাতিয়ার, তাহলে তরুণ প্রজন্মের হ্যাভ টু লিভ বাংলাদেশ বলা ও বাস্তবায়নের প্রবণতা আরো বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। মাননীয় স্পিকার, যদি একটু ঘুরে আগস্ট 2024 এর আগের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে 2008 থেকে 2018 সালের মধ্যে প্রায় 75% টিভি চ্যানেল ছিল সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক দলের ঘনিষ্ঠদের হাতে। মাননীয় স্পিকার, আমাদের সরকার দল সম্পূর্ণ এটি উপেক্ষা করে গেছেন। 75%। সোর্স টিআইবি রিপোর্ট 2019। মাননীয় স্পিকার, 2024 থেকে 2025 সালে স্বাধীনভাবে মানুষ সেই গণমাধ্যমের বিরুদ্ধে মত প্রকাশে অনলাইনে 63% পর্যন্ত বৃদ্ধি পায়। মাননীয় স্পিকার, কোটা আন্দোলনের সময়কালে প্রজন্ম ভয়েস, সুদিন চিন্তার মঞ্চ, তাদের কথা ইত্যাদি গ্রুপে লাখ লাখ মানুষ যুক্ত হয়ে মিডিয়ার ও প্রশাসনের সমালোচনায় অংশ নেয়। তাদের উল্লেখযোগ্য ক্যাম্পেইন ছিল আমার কথা আমি বলবো, মিডিয়া ইজ নট ইয়োর টুল ইত্যাদি। মাননীয় স্পিকার, আজ যদি এই সরকার প্রদত্ত প্রস্তাবটি পাস হয়, তাহলে কি মানে থাকলো জুলাই প্রেরণা, এক দফা শত শত শহীদদের? নাকি সরকার সেই স্বৈরাচারকে প্রশ্রয় দিতে বেশি আগ্রহী, তারা প্রতিনিয়ত দমনকারী রেখেছিল জনগণের বাক স্বাধীনতা? আশা করি উত্তর পাবো। মাননীয় স্পিকার, যদি আরো গভীরে যায় তাহলে প্রস্তাবিত আইনে কিন্তু আইনের অপব্যবহারই হবে। মাননীয় স্পিকার, ইতিহাস বলে যে আইনের সংজ্ঞা অস্পষ্ট, তার অপব্যবহার নিশ্চিত। কয়েকটি উদাহরণের মাধ্যমে সেটি স্পষ্ট করছি। ভারতে বহু সংবাদ মাধ্যমকে বিজেপি বা কংগ্রেসের পক্ষপাতদুষ্ট বলে জনগণ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করে, কিন্তু ভারতীয় সংবিধান ধারা 19 অনুযায়ী প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এ কারণে জনগণকে এসব বলার জন্য সাজা দিতে পারে না। আদালত এ বিষয়ে বলেছিল, ক্রিটিক্যাল speech against media bias, even if it's harsh, it is a part of public discourse in democracy. আমাদের সরকার দলীয় নেতারা কি ডেমোক্রেসি জিনিসটাই বুঝছেন না? জার্মানিতে কিছু মানুষ DW, একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরকারের পক্ষপাতী বলে সমালোচনা করে, কিন্তু জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, হংকং, যুক্তরাজ্যে এমন ঘটে যাওয়া অনেক ঘটনা নজির আমরা দেখতে পারি, যা বললে আমরা শেষ করতে পারবো না। মাননীয় স্পিকার, বাংলাদেশের দণ্ডবিধি ধারা 500 অনুযায়ী যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার বিচার হয়। তাহলে মাননীয় স্পিকার, আবার নতুন করে এই আইন প্রণয়ন করা তো স্বাধীনতারই হরণ, বাক স্বাধীনতার হরণ। এই আইন তো ওভারল্যাপিং, অবান্তর এবং অপরিহার্য। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় 1 মিনিট রয়েছে। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার সময় 1 মিনিট রয়েছে। দমনমূলক নিয়ন্ত্রণ, এটি আইন আসলে মানুষকে ভয় পাওয়াবে কথা বলতে। আমরা সরকার দলের কাছে প্রশ্ন, যদি সত্য বলাটাই তকমা হয় তাহলে নীরবতাই কি একমাত্র নিরাপদ পন্থা হবে? মাননীয় স্পিকার,
এতে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত হবে। জাতিসংঘের 19 নং ধারা বলে everyone has the right to freedom of opinion and expression without any interference। আমি আবার বলতে চাই, everyone has the right to freedom of opinion and expression without any interference। এই আইনে আমরা সেই আন্তর্জাতিক মানদণ্ড ভেঙে দিচ্ছি মাননীয় স্পিকার। বাংলাদেশ কি বাক স্বাধীনতায় পিছিয়ে যাচ্ছে? আমার প্রশ্ন সরকার দলীয় নেতাদের কাছে। মাননীয় স্পিকার, তারা নেলসন ম্যান্ডেলার একটি উদাহরণ দিয়ে গেলেন যা সম্পূর্ণ আমাদের যুক্তির সাথে মিলে যায়। তারা বলেছিলেন নেলসন ম্যান্ডেলা এমন একটি উক্তি প্রদান করেছিলেন যেখানে তারা মুক্তি ও স্বাধীন চিন্তার কথা বলেন, কিন্তু মাননীয় স্পিকার যুক্তি মানে শুধু শৃঙ্খল ভাঙা নয়, বরং এমন ভাবে বাঁচা যাতে অন্যের অধিকারও সম্মানিত হয় এবং শক্তিশালী হয়। এটি ছিল নেলসন ম্যান্ডেলার মূল কথাটি। তাহলে প্রশ্ন, কেউ যদি শুধু মত প্রকাশ করে আর তাতে আপনি শাস্তির আইন আনতে চান, এটা কি অন্যের স্বাধীনতাকে সম্মান করে? না, এটা তার গলায় নতুন শৃঙ্খল পড়াবে। মাননীয় স্পিকার, গণমাধ্যমের স্বাধীনতা ঠিক, কিন্তু নাগরিকের স্বাধীনতাও ততটাই পবিত্র। একজন মানুষ যখন বলে এটা অমুক দলের লাগছে, সেটা তার মতের চিন্তা প্রকাশ করছে, তাকে দমন করা মানে ম্যান্ডেলার দর্শনকে অবজ্ঞা করে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে বলার সুযোগ প্রদানের জন্য। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, লাইভে দেখছিলেন, গণমাধ্যম গণমানুষের কথা বলে। তবে কি সত্য কথা বলতেই যদি আমাদের তকমা হয়ে যায়, তাহলে কি আমরা জনগণ নীরব থাকবো? এই প্রশ্নটা কি আসলে কি বারবার আমাদেরকে নাড়া দেয় না? বারবার কি আমাদের কাঁদায় না? গণমাধ্যম তো আসলে কখনো কারো পক্ষে হয়ে যায়, কখনো কারো বিপক্ষ হয়ে যায়। এই জায়গা থেকেও আমরা লক্ষ্য করেছি এবং নেলসন ম্যান্ডেলাকে লক্ষ্য করে এবং ভারতের কয়েকটা গণমাধ্যমকেও লক্ষ্য করে কথা বলছিল এবং সে কথা বলছিল আরো অনেক তথ্যের মধ্যে থেকে আমরা দেখেছি তার যে সাহসিকতার ভূমিকা, আমাদের দেশের যে আইনের যে কাঠামো রয়েছে, কাঠামোর জায়গা থেকে কয়েকটি 29 নম্বর ধারা, 31 নম্বর ধারা, 44 নম্বর ধারা, এই ধারাগুলি থেকে তার উপস্থাপন করার চেষ্টা করছে। আমি চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত সরকারি দলের তৃতীয় বক্তা মাননীয় সংসদ সদস্য মির্জা সাইম হাসানকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। সময় গেলে সাধন হবে না, একটু কাছাকাছি আসার জন্য। একেবারে মোবাইলটা একটু সামনে নেন। লক্ষ্য রাখবেন, সময় কিন্তু চলে যাচ্ছে। আমি আপনাদের শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের যে তৃতীয় বক্তা, তাকে আমি সুযোগ দিচ্ছিলাম। আপনারা কি আমার কথা শুনছেন না? তার কাছাকাছি দেন মোবাইল। জি, সম্মানিত স্পিকার মহোদয়, সংসদ সদস্যবৃন্দ এবং শ্রোতাগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের বিষয় গণমাধ্যম মানুষের কথা বলে, তবে যারা গণমাধ্যমকে রাজনৈতিক দলের তকমা দেয় তাদের আইনের আওতায় আনতে হবে। এর পক্ষে আমি বক্তব্য দিচ্ছি। শুরুতেই আমি বলতে চাচ্ছি যে আমার প্রথম বক্তা তাদের কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলেন, কিন্তু তারা এই প্রশ্নটির উত্তর দেয়নি। আর আমরা জানি মৌনতা সম্মতির লক্ষণ, তার মানে তারা আমাদের এই প্রশ্নের সাথে একমত হচ্ছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ। গণমাধ্যম হলো সমাজের দর্পণ, একটি মাধ্যম যার মাধ্যমে জনগণ তাদের খবর, মতামত ও বিভিন্ন তথ্য জানতে পারে। এটি বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং ডিজিটাল মিডিয়া, যেখানে মানুষের কথা তুলে ধরা হয়। গণমাধ্যম জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। এটি দুর্নীতি উদ্ঘাটন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সরকারের কার্যক্রমে স্বচ্ছতা আনার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। যেমন 1830 সালে ফ্রান্সের রাজা চার্লস এক্স প্রেসের স্বাধীনতা রুদ্ধ করতে চাইলে গণমাধ্যমগুলো তার বিরোধিতা করে। লিও ন্যাশনাল ও অন্যান্য পত্রিকা নিষিদ্ধ করার পরও তারা সংবাদ প্রকাশিত করে এবং বিপ্লব উস্কে দেয় এবং গণমাধ্যম চালিত প্রতিবাদে চার্লস এক্স সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। এসব ইতিবাচক কারণে গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে। কিন্তু সমস্যা হলো আজকের বাস্তবতায় কিছু মহল রাজনৈতিক দলের প্রভাব নিয়ে গণমাধ্যমকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা গণমাধ্যমকে তকমা দিয়ে রাজনৈতিক প্রোপাগান্ডা চালানোর জন্য ব্যবহার করে।
প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল যে গণমাধ্যমকে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হিসেবে চিহ্নিত করার নীতিগত ও বাস্তবিক ভিত্তি কি। আশা করছি আমি আমার প্রশ্নের উত্তর পাবো। মাননীয় স্পিকার, রাজনৈতিক প্রপাগান্ডা চালানোর ফলে সত্যিকার গণমাধ্যম কর্মীদের ক্ষতিগ্রস্ত হতে হয় এবং জনগণের আস্থাও কমে যায়। আবার গণমাধ্যম সত্যিকার অর্থে মানুষের তো কথা বলতে পারে না, জনগণের সঠিক তথ্য বাধাগ্রস্ত হয় এবং সমাজে বিভ্রান্তি ও মত বৈষম্য তৈরি হয়। তো প্রতিপক্ষের কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মিডিয়াকে দলীয় রঙে রাঙায় তারা কি গণতন্ত্রকে দুর্বল করছে না? আশা করছি আমি আমার এই প্রশ্নেরও উত্তর পাবো। মাননীয় স্পিকার, সমাজে বিভ্রান্তি ও মত বৈষম্য দূর করার জন্য যারা রাজনৈতিক প্রভাব ফেলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কারণ আইন প্রয়োগের মাধ্যমে গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যায়, সত্যানিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত হয় এবং জনগণের তথ্যের অধিকার সুরক্ষিত হয়। প্রতিপক্ষরা ওই বিষয়ের অবশ্যই বিরোধিতা করবে। তাই প্রতিপক্ষের কাছে আমার তৃতীয় প্রশ্নটি হলো, রাজনৈতিক প্রভাব রোধে যদি আইন না হয় তাহলে তার বিকল্প কি? আশা করছি আমি আমার প্রশ্নের উত্তর পাবো। মাননীয় স্পিকার, সুতরাং গণতন্ত্রের স্বার্থে, সমাজের কল্যাণে এবং জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার রক্ষায় যারা গণমাধ্যমকে রাজনৈতিক দলের তকমা দেয় তাদের জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। রাজনৈতিক তকমা প্রদান করা টাকি ডেমোক্রেসির অন্তর্ভুক্ত। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার চমৎকার বক্তব্য প্রদান করার জন্য মির্জা সাইম হাসানকে। এবং আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত বিরোধী দলীয় নেতা মাননীয় উপনেতা তৃতীয় বক্তা রাজশ্রী সরকার অনন্যাকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে এই সংসদে ফ্লোর প্রদানের জন্য। আজকে আমাদের যে সংসদে প্রস্তাব উঠেছে সেটি হচ্ছে, গণমাধ্যম গণমানুষের কথা বলে, তবে যারা তাদেরকে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হিসেবে তকমা দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আচ্ছা, আমাদের সরকার দলের যে নেতা এবং প্রধানমন্ত্রীরা বলে গেছেন, তারা যে প্রশ্নগুলো করছেন তাদের প্রশ্নের উত্তর আমি কিছু খুঁজে পাচ্ছি না, কারণ সব প্রশ্নগুলো আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। তারা বলে গেছেন, চার্লস দ্য গেল বলেছিলেন, আমি এই সিদ্ধান্তে এসেছি যে রাজনীতি এমন একটি গম্ভীর বিষয় যা শুধু রাজনীতিবিদদের উপর ছেড়ে দেওয়া যায় না। এখন মাননীয় স্পিকার, রাজনীতি শুধু রাজনীতিবিদদের হাতে রেখে দিলে তা বিপজ্জনক হয়ে ওঠে। তা গণমাধ্যমের দায়িত্ব শুধু সাংবাদিকের নয়, নাগরিকেরও। সরকারি দল বলেছেন, এই ধরনের তকমা সাংবাদিকদের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, তাদের চরিত্র হনন করে। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলরা এই প্রস্তাবের বিরোধিতা করছি, কারণ এটি একটি মৌলিক অধিকার বাক স্বাধীনতাকে দমন করে, গণতান্ত্রিক সমাজে মতভেদ ও প্রশ্নের জায়গা সংকুচিত করে। এতে সাংবাদিকতার স্বচ্ছতা প্রশ্নের বাইরে চলে যাবে। মাননীয় স্পিকার, আমরা একটি সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, এখানে প্রত্যেক নাগরিকের আছে মত প্রকাশের অধিকার। কিন্তু আজকের আলোচ্য বিষয় এমন একটি আইনের পক্ষে যা বলছে, আপনি যদি কোনো সাংবাদিককে রাজনৈতিক দলের লোক বলে তকমা দেন তবে আপনি আইনের আওতায় পড়বেন। আমরা বিরোধী দল স্পষ্ট করে বলছি, এই প্রস্তাব গণতান্ত্রিক মূলনীতি, বাক স্বাধীনতা এবং সাধারণ মানুষের চিন্তার বিরুদ্ধে। বাংলাদেশের সংবিধান 39 অনুচ্ছেদ স্পষ্টভাবে বলেছে, প্রত্যেক নাগরিকের বাক ও বিবেকের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা আছে। যদি সাংবাদিকের বক্তব্য দেখে মনে করেন তিনি পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করেন, তাহলে সে তার নিজস্ব মত প্রকাশ করছে, সংবিধান প্রদত্ত আইন অধিকার প্রয়োগ করছে। এখন কথা হলো, এই মন্তব্যকে যদি আইন ভঙ্গ বলে শাস্তিযোগ্য করা হয় তাহলে তো সরাসরি সংবিধান 39-এর লঙ্ঘন। গণতন্ত্র মানে প্রশ্ন ও মতভেদ, গণতন্ত্রের প্রতিটি কথার জবাব আছে। আপনি প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে পারি। এখন সাংবাদিকরা যদি প্রশ্ন করতে পারেন, সরকারের সমালোচনা করতে পারেন, তাহলে জনগণ কি সাংবাদিকের প্রশ্ন তুলতে পারবে না? সরকারি দলের প্রস্তাব বলেছে, যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি অপরাধী। তাহলে প্রশ্ন করাই কি দোষের? মতামত প্রকাশ করাই কি অপরাধ? তাহলে আমরা যাচ্ছি একটি ভয়ভীতির সংস্কৃতির দিকে, যা আমাদের নেতা বলে গেছেন, গণতন্ত্র ভয় নয়, মতভেদের শক্তি। মাননীয় স্পিকার, সাংবাদিকদের প্রতি আমাদের সম্মান অটুট, কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু সাংবাদিক রাজনৈতিক দলের সভায় অংশ নেন, সোশ্যাল মিডিয়ায় দলের পক্ষ প্রচার চালান, এমনকি পক্ষপাতদুষ্ট খবর প্রকাশ করে। তখন কোন সাধারণ নাগরিক বা অন্য সাংবাদিক যদি বলেন ওই ব্যক্তি অমুক দলের হয়ে কথা বলেন, তাহলে এটা তো ব্যক্তিগত বিশ্লেষণ বা অভিমত, মিথ্যা অপবাদ নয়। তবে মিথ্যা অপবাদ হলেও সেই জন্য আমাদের দণ্ডবিধির 500 ধারা আছে, মানহানির আইন। কিন্তু সরকার দলের প্রস্তাব বলছে প্রমাণ ছাড়াই মত প্রকাশ করলেই শাস্তি হবে। এটা তো মত প্রকাশকে অপরাধ বানানো, মানহানিকে নয়। সরকার দল বলছে তকমা দেওয়া সাংবাদিকের জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন, কিন্তু ক্যারেক্টার অ্যাসাসিনেশন যদি মানে অপবাদ হয় তাহলে সেই অপরাধের শাস্তি আছে। নতুন করে আইনের আওতায় আনা মানে হলো জনগণের মুখ বন্ধ করার জন্য আইন বানানো। সরকার দল বলছে তকমা দিলে সাংবাদিক ভয় পায়। প্রশ্ন হলো, ভয় কিসের? ভয়টা কিসের যদি সাংবাদিক নিরপেক্ষ হন? মাননীয় স্পিকার, আজ যে প্রস্তাব এসেছে সেটি এবং
মাননীয় স্পিকার, একজন সাংবাদিক যদি নিরপেক্ষ হন তাহলে সত্যই তাকে রক্ষা করবে মাননীয় স্পিকার। তাহলে তরুণ প্রজন্মে মাননীয় স্পিকার 2008 থেকে 2018 সালের মধ্যে প্রায় 75% প্রধান টিভি চ্যানেল ছিল সরাসরি বা প্রত্যক্ষভাবে রাজনৈতিক দলের ঘনিষ্ঠদের হাতে। মাননীয় স্পিকার 2024 থেকে 25 সালে স্বাধীনভাবে মানুষ সেই গণমাধ্যমের বিরুদ্ধে মত প্রকাশে অনলাইন 63% পর্যন্ত বৃদ্ধি পায়। সোশ্যাল মিডিয়া ফ্রিডম মাননীয় স্পিকার, আজ যে প্রস্তাব এসেছে সেটি একদিকে যেমন সংবিধান বিরোধী, অন্যদিকে গণতন্ত্র ও মত প্রকাশের অধিকারকেও বিপন্ন করে। আমরা বিরোধী দল বিশ্বাস করি বাক স্বাধীনতা কোনো রাষ্ট্রীয় দয়া নয়, এটি একটি মৌলিক অধিকার। বাক স্বাধীনতা কোনো দয়া নয়, এটি একটি মৌলিক অধিকার। মতভেদ গণতন্ত্রের প্রাণ। সাংবাদিকতার প্রতি আমাদের শ্রদ্ধা মানে তাদের কাজের বিশ্লেষণ ও গ্রহণযোগ্য। মাননীয় স্পিকার, গণতন্ত্রের প্রাণ হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। যখন কেউ একটি মিডিয়া প্রতিবেদন দেখে বলে এটা অমুক দলের পক্ষ নিচ্ছে, তখন সে তার পর্যবেক্ষণই জানাচ্ছে, তার অপরাধ নয়। এটা গণতন্ত্রের স্বাস্থ্যবান লক্ষণ। কিন্তু এই পর্যবেক্ষণকে দমন করতে হলে আইনের হুমকি দিলে নাগরিক আর কথা বলবে না, প্রশ্ন তুলবে না, মিডিয়া প্রশ্নহীনভাবে এক পাশে চালিয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে আমরা পৌঁছাবো এক আতঙ্কিত নীরব সমাজে, যেখানে শাসক কথা বলে আর জনগণ মাথা নুইয়ে শুনে। এটা কি গণতন্ত্র? এটাই কি গণতন্ত্র? আমাদের সরকার দল কি এই আইন পেশ করে আমাদের দেশকে এভাবেই চালিয়ে নিয়ে যেতে চান? মানে স্পিকার, গণতন্ত্র দুর্বল তখনই যখন প্রশ্ন করাটা অপরাধ হয়ে যায়। মিডিয়ার রাজনৈতিক পক্ষপাত থেকে তকমা দেওয়া মতামত একটা শাস্তিযোগ্য করলে আগামীকাল কেউ সরকারের সমালোচনা করলেও শাস্তি চাওয়া যাবে। সংবিধানের 39 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা আছে। এটি আমি বারবার বলছি, কারণ যদি মত প্রকাশ করাটাই আমাদের সরকার দলের কাছে অপরাধ হয়ে যায় তখন এই অনুচ্ছেদটি আমাকে বারবার আনতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা এমন একটি দেশ চাই না যেখানে নাগরিক রাজনৈতিক মতামত দিলে সে অপরাধ হয়ে যায়। সাধারণ আইনের আওতায় আনতে চান, এটা তো জনগণের মুখ বন্ধ করা। তাই সরকার দলের প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত। তারা যে প্রস্তাব এনেছে যে গণমাধ্যম গণমানুষের কথা বলে এবং যে তাদেরকে অমুক রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হিসেবে তকমা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এই প্রস্তাবটি আমাদের প্রত্যাখ্যান করা উচিত যদি একটি গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্র গঠন করতে চাই আমরা। মাননীয় স্পিকার, আইনের অপব্যবহার। ধন্যবাদ। মাননীয় স্পিকার, অতীতে অনেক আইন হয়েছিল যেগুলো শুরু হয়েছিল ভালো উদ্দেশ্যে, কিন্তু পরে বিরুদ্ধ মত দমন করতেই ব্যবহার করা হয়েছে। সরকার বদলায় কিন্তু ভয়ভিত্তিক আইন থেকে জনগণ কখনো মুক্ত নয়। মাননীয় স্পিকার, যদি মিডিয়া একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাহলে কেউ সেটা বলে তাকে শাস্তি দেওয়া হবে কেন? তাহলে কি আমরা চোখ থাকতেও অন্ধ সাজবো? মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের তৃতীয় বক্তা সংসদ সদস্য মির্জা সাইমাকে তার বক্তব্য, রাজশ্রী সরকার অনন্যাকে তার বক্তব্য প্রদান করার জন্য। তবে আমরা লক্ষ্য করছিলাম যে বিষয়গুলি, হ্যাঁ, যদি কোনো বাক স্বাধীনতা প্রয়োগ করলেই যদি সরকার দমন পীড়ন করে তাহলে আমাদের এই গণতন্ত্রের ভিতরে নয়। তবে হ্যাঁ, কখনো আমাদের এই যে রাজনৈতিক জায়গা থেকে তারা কথা বলে থাকেন, কখনো আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া বা গণমাধ্যম, এই জায়গায় কিন্তু লক্ষণীয় বিষয়। আমরা চলে যাচ্ছি আমাদের একেবারে শেষ প্রান্তে, আমাদের যুক্তি খণ্ডন পর্বে। যুক্তি খণ্ডন পর্বের বিপক্ষ দলের অবস্থানরত প্রথম বক্তা সুমাইয়া জান্নাতকে তার বক্তব্য প্রদান করার জন্য 2 মিনিট যুক্তি খণ্ডন পর্বে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা প্রথমেই মাননীয় স্পিকার বাংলাদেশের সংবিধানের কথা বলেছিলাম। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমাদের সরকার দল অনেক কিছু করে গেলেন। আমার দ্বিতীয় বক্তা সেটি যে বিকৃত করে তারা আমাদের সংবিধানকে যে বিকৃত করেছে সেটা ভালোভাবে যুক্তি এবং তথ্য দ্বারা প্রমাণিত করে গেলেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের সমালোচনা করার অধিকার তো সকল নাগরিকেরই আছে। মাননীয় স্পিকার, এটাকে একটু বলতে চাই, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সরকার দল তৃতীয় বক্তা বললে গেলেন যে আমাদের দ্বিতীয় বক্তা বললেন বাক স্বাধীনতা সম্পর্কে তারা অনেক কিছু বলে গেলেন, এর নেতিবাচক দিকগুলো বলে গেলেন। মাননীয় স্পিকার, বলতে হচ্ছে তারা বিতর্কে থাকলেও তাদের মন হয়তো আজ বিতর্কে ছিল না। কারণ মাননীয় স্পিকার, আমরা প্রথম থেকে বলেছি যদি কেউ যুক্তি এবং তথ্য এবং যথাযথ প্রমাণ তারা বলে
বলেন যে একটি গণমাধ্যম রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত, তাহলে সেটা অবশ্যই তার মত প্রকাশের অধিকার। কিন্তু মাননীয় স্পিকার আমার প্রতিপক্ষ দলের বন্ধু হয়তো আমার কথাটি ভালোভাবে বুঝতে পারেননি, ফলে ওনারা এর নেতিবাচক দিকগুলো শুধু তুলে ধরে গেলেন। মাননীয় স্পিকার সাংবাদিকতা যেমন শক্তি তেমনি সমালোচনা সেই শক্তিকে নিয়ন্ত্রণ রাখে। যদি কেউ মিডিয়ার কাজ নিয়ে প্রশ্ন তোলে, তা গণমাধ্যমের জন্য আত্মসমালোচনার দরজা খুলে দেয়। আইনের ভয় দেখিয়ে এই দরজা বন্ধ করে দিলে আমরা একমুখী সংবাদ, স্বৈরাচার প্রচার এবং দমনমূলক রাষ্ট্র ব্যবস্থা দেখতে পাবো, যেমন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেরেছিলাম। মাননীয় স্পিকার, তারা যে জুলাই বিপ্লবের কথা বললেন, যে জুলাই বিপ্লবে আমরা শতভাগ সত্য খবর পেয়েছি। মাননীয় স্পিকার, তারা কি জুলাই বিপ্লবের সময় ঘুমোচ্ছিলেন নাকি? তারা বলছেন সত্য খবর পেয়েছেন। মাননীয় স্পিকার, যেখানে হাজার হাজার মানুষ মারা যায় সেখানে খবরে দিচ্ছে 19 জন মারা গেছে, 20 জন মারা গেছে। মাননীয় স্পিকার, এটা কি ওনারা সত্য বলছেন? ছি ছি ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, রাজনৈতিক তকমা দেওয়া যদি ভিত্তিহীনই হয়, তবে আইনের ভয় দেখিয়ে নয়, গণমাধ্যম উপযুক্ত তথ্য তারা নিজেই পাল্টা যুক্তি দিক। আইনের ভয় দেখিয়ে সাধারণ জনগণের মুখ বন্ধ করার মানে কি? আর এভাবেই তো গণমাধ্যম এমন পদক্ষেপের মাধ্যমেই তো গড়ে উঠতে পারে একটি সচেতন মুক্ত চিন্তা সমাজ, যেখানে মতের বিরোধ থাকতে পারে কিন্তু ভয়। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। সরকার দলের তৃতীয় বক্তা বললেন তারা একটি প্রশ্ন করেছেন যার উত্তরটা ওনারা পাননি। মাননীয় স্পিকার, আবারও বলতে হচ্ছে ওনাদের মন হয়তো বিতর্কে ভালোভাবে নেই, পূর্ণ মন নেই। মাননীয় স্পিকার, পূর্ণ মনোযোগ থাকলে ওনারা এই কথাটা বলতে পারতেন না। কারণ মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছিলাম। মাননীয় স্পিকার, তারা যে প্রশ্নের কথা বলেন, অথচ আমরা পরপর 5টি প্রশ্ন করেছি, যার একটিরও উত্তর তারা যথাযথভাবে দিতে পারেনি, বরঞ্চ এড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, কি বলবেন তখন আমার সরকার দল? মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। গণমাধ্যম অফিসে হামলা হয় মাননীয় স্পিকার, অনিয়ত কারণে এটা হয়েছে, কিন্তু কখনো ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, তাই আমরা বিরোধী দল সরকার দল আজকে প্রস্তাবটি করেছেন তা কখনোই গৃহীত হতে পারে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনাকে চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা না থাকলেই আমাদের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার মতো একটা আবির্ভাব দেখা যায়। এরকম কথাগুলি কিন্তু আমরা প্রায় সময় শুনে থাকি, এবং আমাদের জুলাই আগস্টের যে গণমাধ্যম তারা কি করেছে, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে কিন্তু 5-10 জন 20 জন বলেছে, এরকমও কথাগুলি কিন্তু তার মুখ থেকে এসেছে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী, যার মাধ্যম থেকে তিনি উপস্থাপন করেছিলেন, এবং উপস্থাপনের আলোকে তার সর্বশেষ নির্যাস ফলাফল, তার মধ্যে থেকে আমরা যুক্তি খণ্ডন পর্ব শুনবো। জনাব প্রধানমন্ত্রী কার্তিক দাস তুর্যকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে হয়তো আমার মাননীয় বিচারপতি, আপনি আমার বিপক্ষীয় দলের বন্ধু বুঝতে পারেনি আমরা কখন উত্তর দিয়েছি। তারা হয়তো দেহটা ছিল তাদের ভিডিও কলে, কিন্তু মনটা ছিল হয়তো অন্যখানে। মনটা ছিল হয়তো তাদের বন্ধুদের সাথে কথা বলতে বা বন্ধুদের সাথে চ্যাট করতে। আমরা যখন যুক্তি সাহায্যে বুঝে দিয়েছি তাদের প্রশ্ন, তাদের 5টা প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমরা যখন আমাদের কোনো প্রশ্নের উত্তর পাইনি তখন কিন্তু আমরা বলিনি মাননীয় স্পিকার যে আমার বন্ধু তিনি হয়তো আমার প্রশ্নের উত্তর দেননি। আমার তৃতীয় বক্তা বলে গিয়েছে আমি এখনো অব্দি কোনো প্রশ্নের উত্তর পাইনি, কিন্তু আমরা বলতে চাই মাননীয় স্পিকার, তিনি যে আমাদের উপর যে এলিগেশনটা এনেছেন আমরা প্রশ্নের উত্তর দিতে পারিনি, তিনি তো একটা কথা বলতেই হয়, তাহলে তিনি যে তার একজন প্রতিপক্ষ, তার একজন বন্ধু আমাদের প্রশ্নের সঠিক উত্তরই দিতে পারেনি, কারণ তিনি মন না থাকায় তিনি বুঝতেই পারেননি তার প্রশ্নটা কিভাবে বলেছি আমরা। সকল গণমাধ্যম গণতন্ত্রের কথা বলতে পারে না। উক্তির পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, সত্যি গণমাধ্যম জনগণের কথা বলতো তাহলে আমরা স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থান গড়ে তুলতে পারতাম না। যদি সত্যি গণমাধ্যম কোন রাজনৈতিক দলের পক্ষে কথা বলতো, তাহলে জুলাই আন্দোলনের বিপ্লবের সময় ইন্টারনেট বন্ধ থাকার সময় আমরা এত খবর কিভাবে পেতাম? যখন ইন্টারনেট বন্ধই ছিল তখন তো আমাদের ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম কিছুই ব্যবহার করা যেত না, তাহলে আমরা কিভাবে পেতাম মাননীয় স্পিকার? আমরা বলতে পারি আমাদের যে টেলিভিশন গুলা ছিল, সময় টিভি, 71 টিভি, ওরা ছিল তাদের সরকারের উপর, সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তারা কোনো খবর দিতে পারেনি। কিন্তু RTV, MTV, যমুনা টিভির কথা কি আপনারা ভুলে গেছেন? আমরা যদি বলে দিই আরো অনেক কিছু আছে। আমরা বলি যে কখন
আমরা কি বলবো তা কি সঠিক মাননীয় স্পিকার? আমরা গতকালের কথা যদি বলি, গতকালের মাইন্ডস্টোন বিদ্যালয়ের উপর যে বিমান ব্লাস্টটা হয়েছিল, তাহলে আমরা হতাহতের সংখ্যা কিভাবে পেলাম? গণমাধ্যমে যখন তথ্য প্রেরণ করা হবে তখন তারা ওই তথ্য দেওয়া হবে। যখন 20 জনের হতাহতের সংখ্যা দাঁড়াবে তখন মাননীয় স্পিকার 20 জনের হতাহতের সংখ্যার খবর তখন দিবে। যখন এই সংবাদ যখন প্রেরিত হবে তারপরে যদি 100 জন হতাহত হয় তাহলে ওটা গণমাধ্যমের ভুল নয় মাননীয় স্পিকার, যেটা আমার বিপক্ষীয় বন্ধুরা বুঝে না। তারা বারবার বলে গিয়েছে স্বাধীনতার কথা, বাক স্বাধীনতার কথা, কিন্তু তারা কি বুঝে বাক স্বাধীনতা কি জিনিস? তিনি মনে হয় এখনো জানেন না বাক স্বাধীনতা শব্দের অর্থ কি, স্বাধীনতা শব্দের অর্থ কি। স্বাধীনতা শব্দের অর্থ হলো অন্যের স্বাধীনতায় ব্যাঘাত না ঘটিয়ে বিষয়টাকে নিজের স্বাধীনতার বিষয়ে ব্যাহত না, নিজের অন্যের স্বাধীনতাকে ব্যাহত না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রস্তাবের আলোকে আজকের এই সংসদ এই মনে করে যে আজকের আমাদের এই প্রস্তাব গৃহীত হোক মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে। এই বলে আপনার কথার শেষ প্রান্ত আমরা টেনে এনেছি এবং আমাদের বিপক্ষ দলে অবস্থানরত আপনাদের সাথে যারা রয়েছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের এই মহান সংসদে সম্মানিত অতিথিগণ যারা রয়েছেন তাদের মধ্যে থেকে আমাদের মানবাধিকার কর্মী এবং সম্মানিত অতিথি জনাব আব্দুর রকিব তালুকদার সাহেব। জি, আমাদের আজকের পক্ষে এবং বিপক্ষে অবস্থানরত জাস্ট সুনামগঞ্জের যে দুটি বিদ্যাপীঠ রয়েছে, অত্যন্ত যুগ উপযোগী সময়ের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে লক্ষ্য করে আপনার উপস্থাপন বা আপনার কথাগুলি কি বলবেন? আসসালামু আলাইকুম সবাইকে, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমি অ্যাকচুয়ালি প্রাউড তাদের জন্য যে তারা আজকে যেভাবে তাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছে, সত্যি আমি গর্বিত। তারা যে সরকারি দল এবং বিরোধী দলের প্রত্যেকের বক্তব্যটাই কিন্তু একেবারেই যুক্তিযুক্ত ছিল। তবে আমরা মনে করি যে সংবাদপত্রের যে বিষয়গুলো, সেখানে প্রথমেই যেটা কাজ করতে হবে আমাদেরকে মানবিক হতে হবে। একজন সংবাদকর্মী মানবিক হতে হবে, হিউম্যান থাকতে হবে এবং সে স্বাধীন থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। এবং সরকারের যে আইন যেটা আছে সেই আইনের তাদের উপর সম্পূর্ণ আইনের সাপোর্ট থাকতে হবে। তখন একজন সংবাদকর্মী বা সংবাদপত্র, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন, তার সম্পূর্ণ স্বাধীনতা থাকতে তাকে ব্যাকিং দিতে হবে। তখন সে স্বাধীনভাবে তার মত প্রকাশ এবং স্বাধীনভাবে তার সংবাদ প্রকাশ করতে পারবে। এইখানে আমাদেরকে অনেক সংবাদ সংগ্রহে বা সংবাদ প্রকাশে অনেক সময় আমাদের সমস্যায় পড়তে হয়। এই দিকগুলা সরকার সহ বা সংবিধানে এবং আইনে যেগুলো আছে এগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। এগুলো যখন প্রতিষ্ঠিত করা হবে তখন প্রত্যেকটা সংবাদকর্মী তাদের মন থেকে সুন্দরভাবে কাজ করতে পারবে। উভয় পক্ষই সুন্দর আলোচনা করেছে, আমার খুব ভালো লেগেছে তাদের যে সুন্দর আলোচনা। আমি চাই যে আগামীতে তারা আরো ভালো করুক। আর আমরা যে সময়টা কাটিয়েছি, আমরা তো এই ম্যানুয়াল যুগে বসবাস করেছিলাম, ম্যানুয়াল লেখাপড়া করেছি। কিন্তু তারা যেভাবে আজকে তাদের কাছে যে লেখাপড়ার যে সুযোগ সুবিধা এসেছে, 2000-এর পরে যে সুযোগ সুবিধাটা এসেছে, এখন তারা চাইলে আজকে যে আমি যে এই অনলাইনে আপনাদের ঢুকেছি, এটা আমার ছেলে মাত্র 6-এ পড়ে, তাকে দিয়ে কিন্তু আমি ঢুকেছি, কিন্তু এইখানে কিভাবে ঢুকতে হয় সেটাই আমি নিজে জানি না। কাজেই তোমরা যারা আছো, ছাত্রছাত্রী যারা আছো, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা যে সুযোগ সুবিধা এই মুহূর্তে পাচ্ছ, এই সুযোগ সুবিধা আমাদের সময়ে ছিল না। আমাদের সময়ে শুধু পড়তে পারলে পড়তে পেরেছি, বা একটা বিষয়ের জন্য যদি আমরা কোনো কারণে বিপদে পড়েছি, অনেক জায়গায় ধর্ণা দিতে হয়েছে।
তো কাজেই তোমাদের হাতের মুঠোই কিন্তু এখন সবকিছু। আমি মনে করি তোমরা যদি এটা সঠিক ব্যবহার, যথাযথ ব্যবহার করতে পারো, তাহলে তোমরা অনেক অনেক দূর চলে যাবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীকে তোমরা জয় করতে পারবে। আমি মনে করি ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড। তোমরা এই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই আমি মনে করি যে তোমরা একটা সময় শুধু বাংলাদেশ নয়, ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড। তোমাদের জন্য শুভকামনা রইল। জাজ করবেন তো আমাদের মাননীয় স্পিকার। এবং আমি এই বলে আমি আমার বক্তব্য আমি শেষ করলাম। আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। তোমাদের জন্য শুভকামনা রইল। আমাদের অতিথি মহোদয় যারা আছেন তাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা হাততালি দেই, ওনাকে অভিনন্দন জানাই এবং উনি চমৎকার কথা বলছিলেন এবং ওনার মধ্য থেকে আমরা যে ছাত্র ছাত্রীরা উৎসাহ প্রেরণা পেয়েছে এবং আমরা মনে করি আমাদের এই ছাত্র ছাত্রীরা দেশ শুধু নয় বিশ্ব বিজয় করবে এবং তারাই করেছিল। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান তারাই করেছিল। আর তাদের মধ্য থেকেই কিন্তু আমরা এই যে নিঃশ্বাস ফেলতে পেরেছি। আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত অতিথি জনাব আলোচক, আমাদের ব্যারিস্টার জনাব আনোয়ার হোসেন সাহেব, সুনামগঞ্জ 3 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা জনাব আনোয়ার হোসেন সাহেব, আপনি আমাদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছাত্র ছাত্রী যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব মনে পড়ে স্কুল জীবনের কথা। আমরা যখন ডিবেট করতাম তখন এরকম এত জাতীয় কোনো বিষয় নিয়ে ডিবেট করার মতো সুযোগ বা জ্ঞান আমাদের ছিল কিনা আমি জানি না। আমরা করতাম আগুন এবং পানি, এরকম কিছু বিষয়। আগুন সবচেয়ে বেশি প্রয়োজন নাকি পানি বেশি প্রয়োজন, এরকম কিছু মানুষের জীবনধর্মী সামাজিক বিষয়গুলো নিয়ে আর কি। আর তারা যে বিষয়ে বিতর্ক করেছে এটা অত্যন্ত কঠিন বিষয়। এটা অত্যন্ত কি বলবো, গুরুত্বপূর্ণ তো অবশ্যই। অনেক বড় বড় মানুষদের বিতর্কের বিষয় আর কি এগুলো। তো যাই হোক, তারা করতে পেরেছে, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। যুক্তি পাল্টা যুক্তি সবই আসছে। তবে আমার নিজস্ব একটা চিন্তা চেতনা ধারণা তো অবশ্যই আছে মিডিয়াকে নিয়ে। আপনারা যদি পৃথিবীর অন্যান্য অংশের অবস্থান দেখেন মিডিয়াতে, আমি কয়েকটা উদাহরণ দেই। যেমন নিউজ অফ দ্য ওয়ার্ল্ড ছিল এক সময় ইংল্যান্ডের একটা নিউজ পেপার। গত 6-7 বছর আগে এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণ হচ্ছে এই তাদের উল্টাপাল্টা নিউজ করার জন্য। গত 6 সপ্তাহ আগে আমি টাইমস নিউজ পেপারে দেখেছি প্রিন্স হ্যারি আর পরিবারের কনিষ্ঠ সন্তান, তাকে নিয়ে টাইমস পত্রিকা খুব মানহানিকর বক্তব্য উপস্থাপন করেছিল। বিভিন্ন সমস্যার জন্য তাকে কোর্টে পর্যন্ত যেতে হয়েছে। তো আপনি আবার আরেকটা দেখবেন, ইংল্যান্ডে পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়া, টেলিভিশন বিশেষ করে প্রচার হতে থাকে। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রচার মাধ্যমকে বন্ধ করে দেয়। যেমন ইরানের টেলিভিশন প্রেস মিডিয়া আমি দেখতাম খুব ভালো, সেই প্রেস মিডিয়াকে তারা কিন্তু একসময় বন্ধ করে দেয় ইংল্যান্ড। তো শাস্তির ব্যবস্থা তো আছেই। আমাদের দেশেও বিভিন্ন সময় দেখেছেন মিডিয়া বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার কারণ হিসেবে অনেকে বলতে পারেন যে রাজনৈতিক কারণ ছিল, কেউ বলবেন যে না, রাজনৈতিক কারণ না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে। তবে আমার ব্যক্তিগত মতামত হলো মিডিয়া খুবই স্বাধীন থাকবে, তাকে একেবারে ওপেন করে দিয়ে দেবেন, যা খুশি তাই বলবে। কিন্তু যদি কারো বিরুদ্ধে অসত্য তথ্য প্রকাশ করা থাকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা থাকা উচিত। যদি আমি একটা উদাহরণ দেই, ধরেন আমার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে একটা মিডিয়া অপপ্রচার করলো যে আমি কালকে 5 কোটি টাকা
ক্যাশ নিয়ে উধাও হয়ে গেছে, বা 5 কোটি টাকা আমি আমার এলাকার মানুষের কাছ থেকে নিয়ে উধাও হয়ে গেছে, ফলস নিউজ ধরেন। এই নিউজটা যখন আসবে মিডিয়াতে তখন লক্ষ লক্ষ মানুষ হয়তো দেখবে, কিন্তু সত্য না হয়ে আমি যখন প্রতিবাদ করব তার পরের দিন সে যে অ্যাপোলজিটা দেবে সেই অ্যাপোলজিটা আসলে ছোট্ট করে একটা জায়গায় অথবা বড় করে জায়গায় আসলো, গতকালকে যে 5 লক্ষ মানুষ দেখে ফেলবো সেই একই 5 লক্ষ মানুষ আজকে সেই নিউজটা নাও দেখতে পারে। ফলে আমার যা ঘটার ঘটে গেল, আমার সম্পর্কে মানুষের যে ইমপ্রেশন তৈরি হওয়া সেটা হয়েই গেল। সেই কারণে এদের বিরুদ্ধে একটা ভালো একটা ব্যবস্থা থাকতে হবে, যে ব্যবস্থা দিয়ে মানুষের প্রাইভেসিকে সুরক্ষা করা যায়। এটা হলো আমার সবচেয়ে বড় মতামত। সেই হিসাবে যদি কোনো প্রপোজাল আমার কাছ থেকে কেউ নিতে চায়, আমি বলবো যদি কোনো মিডিয়া আমার বিরুদ্ধে কোনো অপপ্রচার করে, মিথ্যা প্রচার করে, সেই মিথ্যার বিরুদ্ধে সে যে পৃষ্ঠায় আমার বিরুদ্ধে লিখেছে সে একই পৃষ্ঠায় আমি বলবো 3 দিন একই জায়গায় এবং ডাবল স্পেস দখল করে সেটা দিতে হবে অ্যাপোলজি, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সেটা মানহানির জন্য যা যা হওয়ার সেটাই হওয়া উচিত আর কি। এটাই আমার বক্তব্য। স্যার বিপক্ষ ভালোই বক্তব্য রেখেছেন, আই এনজয়েড ইট। তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো প্ল্যাটফর্মে দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের সম্মানিত আলোচক ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেবের কথা, এবং তার মধ্য থেকে আমাদের এই যে গণমাধ্যমকে স্বাধীন করে দিতে হবে, এই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব উপাধ্যক্ষ লায়ন নুরুজ্জামান হীরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজেপি, এবং তিনি 2025-26 আমাদের যে নির্বাচন হবে 13তম নির্বাচন, সেই 13তম নির্বাচনের চাঁদপুর 3 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। জনাব লায়ন নুরুজ্জামান হীরা সাহেব, আপনার কাছে আসছি। আপনি আমাদের এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার কি কথা রয়েছে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি শহীদ ভাই আপনাকে, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন অতিথি জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন ভাই এবং আব্দুর রকিব ভাই, দুজনকে ধন্যবাদ জানাই। আরো কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সন্তানতুল্য যে দুটো স্কুল আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, সরকারি দলের স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং বিরোধী দলের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটো পক্ষকেই অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা কি জানো, আমার ভাই বলেছিলেন, রকিব ভাই বলেছিলেন যে আমাদের সময় আমরা যখন পড়াশোনা করছি বিতর্ক প্রতিযোগিতা আমরাও করতাম স্কুলে, তখন আমাদের হয়তো 1 সপ্তাহ প্রস্তুতি নিয়ে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা কিন্তু অংশগ্রহণ করতে হতো, কারণ এই তথ্যগুলো কিন্তু খুব সহজে পাওয়া যেত না। লাইব্রেরিতে যেতে হতো, বড় ভাইদের সহযোগিতা নিতে হতো, বড় ভাইদের বই দেখে নোট করতে হতো, পড়তে হতো। আজকে তোমরা কিন্তু দেখো 10 মিনিটে চাইলেই একটা প্রস্তুতি নিতে পারো, কারণ তোমাদের কাছে আজকে সারা বিশ্ব হাতের নাগালে। অতএব তোমরা সেই প্রজন্ম আমাদের প্রজন্ম থেকে অনেক অনেক বেশি এগিয়ে যাবে, অনেক বেশি তোমাদের দূরদর্শিতা থাকবে, সেটাই প্রত্যাশা আমাদের। আর বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতাগুলোতে কিছু ইনফরমেশন, তথ্য সংগ্রহ করবে, যে তথ্যগুলো দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যাবে। নিঃসন্দেহে তোমরা বেশ কিছু বিরোধী দলে বেশ কিছু তথ্য এনেছে, আমি কৃতজ্ঞতা জানাই, আমার খুব ভালো লেগেছে। বিরোধী দল চেষ্টা করেছে কিছু তথ্য সামনে আনার এবং সংগ্রহ করার, সেই জন্য খুব ভালো লেগেছে। আশা করছি সরকারি দল এবং বিরোধী দল আরো বেশি স্টাডি করে, কারণ আজকের দিনে খুব সহজ, কিন্তু আগামী দিনে এ ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তোমাদের কাছে আগামীর বিশ্ব, আগামীর বাংলাদেশ, কিন্তু এটা বুঝতে হবে। এইবার যাচ্ছি আমরা আমাদের যে আজকের আলোচনা মূল বিষয়, সেটা হচ্ছে গণমাধ্যমের ভূমিকা। আসলে গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম নিয়ে দেখেন আমার বক্তব্যে আমাদের সন্তানরা বলেছে। তার যাওয়ার আগে আমরা স্মরণ করতে চাই তোমাদেরই সহপাঠী আমাদের সন্তানরা গতকাল যে মর্মান্তিক মৃত্যু হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, প্রায় আমরা 30 জনের মতো এই পর্যন্ত সরকারের যে নির্দেশনা, আসলে আমি আসতে একটু পরে এখানেও আসলে গণমাধ্যমের ভূমিকা আমরা কি দেখছি সেটা আলোচনা করব। তো যাদেরকে ইতিমধ্যে আমরা হারিয়েছি তাদের প্রতি রুহের মাগফিরাত কামনা করছি এবং প্রার্থনা করছি আল্লাহ যেন সেই অভিভাবকদের ধৈর্য ধরার শক্তি ধরার তৌফিক দান করেন, এবং যাদের
এখনো আহত অবস্থা হাসপাতালে আছেন, তাদের সুচিকিৎসার জন্য সরকার দায়িত্ব নিয়েছে ইতিমধ্যে, নিয়ে যেন আগামী দিনে তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজন, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আজকের এই আলোচনা থেকে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান থেকে আমাদের প্রত্যাশা সেটাই। দেখেন, আলোচনা হয়েছে যে চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। এবার আসি চতুর্থ স্তম্ভ, তোমাদের জানার জন্যই বলছি, আমাদের সন্তানদের জানার জন্যই বলছি। দেখো চতুর্থ স্তম্ভ কেন বলা হয়, তাহলে বাকি তিনটে স্তম্ভ কি এটাও তোমাদের জানতে হবে। দেখো, এই আইনসভা, বাংলা আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এই তিনটার পরেই কিন্তু বাংলাদেশের বাংলাদেশ না গণমাধ্যমের অবস্থান। তার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গণমাধ্যম। সেই গণমাধ্যমকে তাই চতুর্থ স্তম্ভ বলা হয় একটা রাষ্ট্রের। মজার বিষয় কি জানো, আমার অতিথিরা আছেন তারাও জানেন এই বিষয়গুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দেশে যদি বিরোধী দল না থাকে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যদি সেই দেশে শক্তিশালী এবং স্বাধীন গণমাধ্যম থাকে। বিরোধী দল দরকার নেই সেই দেশে, যদি শক্তিশালী, আমি আবারও বলছি, শক্তিশালী এবং স্বাধীন গণমাধ্যম থাকে, তাহলে সেই দেশে বিরোধী দলের ভূমিকায় পালন করতে পারে গণমাধ্যম। আবার আসে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের চরিত্র, বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা। আজকে গতকাল সব ঘটে যাওয়া একেবারেই নতুন ঘটনা মাইলস্টোন কলেজের। ইতিমধ্যে আমরা জেনেছি বিভিন্ন অভিভাবকদের সাথে কথা বলে, অভিভাবকদের সন্তানদের খোঁজ খবর নিয়ে প্রায় মৃত্যুবরণ করছে অনেক, কিন্তু গণমাধ্যমও বলছে, সরকারও বলছে এই পর্যন্ত 27-28 জন্য একটা তালিকা দিচ্ছে। গণমাধ্যমও কিন্তু এখানে বের করা খুব সহজ। হাসপাতাল থেকে কতজন বিদায় নিয়েছে, কোন হাসপাতালে কতজন মৃত্যুবরণ করেছে, এই তথ্যগুলো নিয়ে কিন্তু সঠিক নিউজ দিতে পারে, দেয়নি। অর্থাৎ আজ্ঞাবহ একটা গণমাধ্যমের আমরা বাংলাদেশে আমাদের আছে, যেটার জন্য আজকে বাংলাদেশ 54 বছরে কিন্তু এগোতে পারেনি। 1971 সালের গণমাধ্যমের ভূমিকা আপনাদের মনে আছে, আমার অতিথিদের এবং আমার যিনি সঞ্চালক আজকের স্পিকার তিনিও জানেন। 1971 সালে যদি গণমাধ্যমের ভূমিকা না থাকতো, নিরপেক্ষতা না থাকতো, শক্তিশালী অবস্থান না থাকতো, এই 9 মাসে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারতাম না। সেই দিন গণমাধ্যমের ভূমিকা ছিল অনস্বীকার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বার্তাটা সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছিল তারা, যে বাংলাদেশে কি বিভৎসতা হচ্ছে, কি নারকীয়তা হচ্ছে, বাংলাদেশ নামক পুরো পাকিস্তান স্বাধীনতা চায়, কত মানুষ মারা যাচ্ছে, এই তথ্যগুলো কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল বলেই আমরা 9 মাসে একটা যুদ্ধে কিন্তু আমরা জয়লাভ করেছি, স্বাধীনতা আনতে পেরেছি। গণমাধ্যমের খুব ভূমিকা ছিল। আজকে কোন রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হচ্ছে গণমাধ্যম। আর আসলেই বাংলাদেশের গণমাধ্যম মানুষের কথা কি বলে না রাষ্ট্রের কথা বলে? আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলো কার কথা বলে জানেন? আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলো কথা বলে নায়িকাদের। আজকে কোন নায়িকা কতটা প্রেম করেছে, কোন নায়িকা বিবাহ করেছে, বিবাহের পরে তার স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে, দুপুর বেলা কি দিয়ে খাওয়া খায় নায়িকারা, রাতের বেলা তারা ডিনার করে কিভাবে, স্লিম থাকে কিভাবে। আজকে আমাদের গণমাধ্যম এই চরিত্র হয়ে গেছে। আমরা সরকারকেই দায়ী করছি এটার প্রথমত, কারণ যেই সরকারে আসি সেই সরকারই গণমাধ্যমকে তাদের মুখপাত্র হিসাবে আসলেই তাদেরকে মুখপাত্র হিসাবেই তাদেরকে তৈরি করে। সেভাবে আজকে গণমাধ্যম চাইলে কিন্তু স্বাধীন হতে পারে। আমরা দেখেছি 1971 সালে আমরা চেয়েছিলাম বলে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 90 সালে স্বৈরাচারকে বিদায় করেছি আমরা। 90 সালে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। 2024-এ গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। সরকার চায়নি, প্রশাসন চায়নি, বাট আমরা তো পেরেছি। তার মানে গণমাধ্যম যদি চায় স্বাধীন থাকতে সম্ভব। ওই যে আমার আনোয়ার ভাই বললেন, মানবিকতা, মানবিক মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। যতদিন পর্যন্ত মানবিকতা, মনুষ্যত্ববোধ জাগ্রত করতে না পারবো, ততদিন পর্যন্ত মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র কোনোটাই প্রতিষ্ঠা করা কিন্তু আসলেই সম্ভব না। আজকে দেখেন আমাদের গণমাধ্যম হয়ে গেছে আজকে লেবুর বাম্পার ফলন। আমাদের যারা গণমাধ্যম, যারা মুখপাত্র রাষ্ট্রের, সেই গণমাধ্যমগুলো কি প্রচার করে সারাদিন? লেবুর বাম্পার ফলন। আবার আজকের গণমাধ্যম যদি সেটা হয়, নিশ্চয়ই রিপাবলিকান টিভির আপনারা মুখরঞ্জনের মতো দেখেছেন হকার, এই যদি গণমাধ্যমের পরিস্থিতি হয়, এই গণমাধ্যম একটা রাষ্ট্রের কোনো ভূমিকা আসলে রাখতে পারে না। এটা বিকলাঙ্গ গণমাধ্যম তৈরি হচ্ছে। এবার আসেন, আজকে বাংলাদেশের মতো মুন্নি সাহাদের মতো গণমাধ্যম যারা দলকানা হয়ে রাষ্ট্রকে সঠিক চিত্র তুলে ধরতে দেয়নি। আজকে আমরা এই গণমাধ্যম চাইনি,
আমরা রাজনৈতিক বিবেচনা আজকে অনুরোধ করছি সরকারকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা থেকে আজকের এই অনুষ্ঠান থেকে বলছি রাজনৈতিক বিবেচনা যেন কোনো গণমাধ্যমের অনুমতি না দেওয়া হয়। গণমাধ্যমের জন্য একটা স্বাধীন সংস্থা আছে, তাদেরকেই দায়িত্ব দেওয়া হোক। সরকারের সকল হস্তক্ষেপের বাইরে যদি গণমাধ্যমগুলো অনুমোদন পায়, জবাবদিহিতা থাকে, তাহলে স্বচ্ছতা এবং স্বাধীন গণমাধ্যম তৈরি করতে পারবো আমরা। সেদিনই কিন্তু আমরা একটা উন্নত বিশ্বের স্বপ্ন দেখতে পারবো। পৃথিবীর যতগুলো রাষ্ট্র উন্নত এবং সমৃদ্ধ গণতন্ত্র, এস্টাবলিশ গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু গণমাধ্যম কিন্তু এস্টাবলিশড, আপনার গণমাধ্যম কিন্তু সেখানে সক্রিয়। তাই আজকে বলছি জবাবদিহিতা এবং স্বচ্ছতা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে জনাব প্রধান অতিথি সাহেব, জি 30 সেকেন্ড। সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে তোমাদের পিছনে যারা রয়েছে 3 জন, তাদেরকে নিয়ে আসো, আমরা হা এবং না বুটে আমরা বিজয়ী করব। সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে তোমাদের সাথে 3 জনকে সাথে নিয়ে আসো। জি ধন্যবাদ। জি আপনি আপনার শেষ করবেন। গণমাধ্যম কোন রাষ্ট্রের কোন ব্যক্তির পন্থী হওয়া চলবে না, কোন রাষ্ট্রের পন্থী হওয়া চলবে না। গণমাধ্যম হতে হবে বাংলাদেশের গণমানুষের মাধ্যম। যখন হবে তখনই কিন্তু আমরা সত্যিকার অর্থের সুফল পাবো এবং সেটা আমরা আমাদের দেশ আগাবে। কোন দেশের আপনার গণতন্ত্র যদি শক্তিশালী হয়, আমি আগেই বলছি, তখন বিরোধী দল দরকার নেই, বিরোধী দলের প্রয়োজন হয় না। তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে একটা শক্তিশালী গণমাধ্যম, স্বচ্ছ জবাবদিহিতামূলক গণমাধ্যম যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেটাই তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু আপনি দেখেছেন, সেখানেও কিন্তু মৃত্যুবরণ করেছে প্রায় 2000-এর মতো, প্রায়, আমি বলছি সেটা বিভিন্ন বিদেশি গণমাধ্যম, বিদেশিদের সংস্থা, মানবাধিকার সংস্থার চিত্র কিন্তু ফুটে উঠেছে। অথচ বাংলাদেশের গণমাধ্যমগুলো কিন্তু প্রচার করেছে 700 থেকে 800-এর মতো, যেটা সরকারের দেওয়া। তার মানে কখনই বা আমাদের দেশে আমাদের শক্তিশালী গণমাধ্যম তৈরি করতে পারেনি সরকারের সদিচ্ছা আর অভাবে। তাই আগামী দিনে সরকার যদি না চায়, সত্যিকার অর্থে একটা রাষ্ট্রের যখন যে সরকার থাকে যদি না চায়, কখনই স্বাধীন গণমাধ্যম আমরা এস্টাবলিশ করতে পারবো না। ধন্যবাদ জানাই আমারকে আমন্ত্রণ করার জন্য। আজকে 2টি দল অংশগ্রহণ যারা করেছো, যারা বিজয়ী হবা, অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা রইল। আর যারা বিজয়ী হবে না, আগামী দিনে যেন তোমরা আরো বেশি ইনফরমেশন নিয়ে যেন অংশগ্রহণ করে রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে পারো, সেই প্রত্যাশা থাকলো তোমাদের প্রতি। সকলের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় সুধী, আপনারা শুনছিলেন লাইভে গণমাধ্যম গণমানুষের কথা বলে। তবে যারা রাজনৈতিকভাবে ডাইভার্ট করতে চায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই বিষয়গুলি ছিল সরকারি দলের, আর এবং আজকের এই সরকারি দল ছিল স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে। এবং তাদের মধ্যে থেকে 3 জন কথা বলছিলেন, প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং সংসদ সদস্য, এবং 2 জন সচিব রয়েছেন। আমরা যে 2 জন সচিবকে এখন পর্যন্ত দেখিনি, তাদের মধ্যে থেকে মৃদুল এবং মুখর সাহা, এই 2 জনকে আমরা দেখার জন্য অনুরোধ করছি। মৃদুল এবং মুখর সাহা। অভিনন্দন। আমাদের স্ক্রিন ছোট, তার জন্য আমরা হয়তো দেখতে পাচ্ছি না। অসুবিধা নাই। ধন্যবাদ। এবং আমাদের বিপক্ষ দলে অবস্থানরত যে দলটি ছিল, তাদের মধ্যে থেকে আরো যে 2 জন সচিবের ভূমিকা পালন করছিলেন, নয়নিকা দেবনাথ এবং ইফতিদাত তাবাসসুম, এই 2 জনকে আমরা দেখার জন্য অনুরোধ করছি। হাত তোলা দিবেন। হ্যাঁ, প্রত্যেককেই অভিনন্দন। এবং প্রত্যেকের জায়গা থেকে তারা কথা বলছিলেন, শুনছিলাম, আমরা দেখছিলাম। এই বিষয়ে আসলে আমাদের গর্বের একটা জায়গা, অহংকারের একটি জায়গা আমাদের এই সুনামগঞ্জ। এই সুনামগঞ্জের মাটি ও মানুষকে যারা ভালোবাসেন দেশ, সমাজ, সংস্কৃতিকে, আমরা সেই জায়গা থেকে কথা বলছিলাম, শুনছিলাম দেশের মানুষ, এবং আমরা ছড়িয়ে দিতে চাই দেশকে, জাতিকে। এবং এখানের মধ্যে আজকের এই ফলাফল, একটি দল অবশ্যই বিজয়ী হবে, একটি দল হয়তো একটু বিজয়ী হবে। তার মধ্যে কিন্তু কষ্ট না নিবেন, এই প্রশ্নে আমরা একমত না দ্বিমত, এই পক্ষ এবং বিপক্ষে আমরা কি একমত না দ্বিমত? মাননীয় সরকারি দল এবং বিরোধী দল,
আমি প্রশ্ন করছি, আমাদের আজকের একটা ফলাফল হা না ভোটে নির্বাচিত হবে, সেখানের মধ্যে আপনাদের ফলাফলের পক্ষে না বিপক্ষে, বা আপনাদের ফলাফলে সন্তুষ্ট না অসন্তুষ্ট যদি আমরা কোন ফলাফল ঘোষণা করি? আমরা সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, অভিনন্দন অভিনন্দন। এটা আমাদের দেশ, এটা আমাদের জাত, এটা আমাদের মা, এটা আমাদের সমাজ, এটা আমাদের সংস্কৃতি, এবং আমরা বেঁচে থাকতে হবে। আমরা বেঁচে থাকবো ভালো মানুষের মতোই আমরা চেষ্টা করব। এর মধ্যে আজকের যে প্রস্তাবনা ছিল, আজকের প্রস্তাবনার আলোকে গণমাধ্যম গণমানুষের জন্য কথা বলে। তবে যারা এই বিষয়কে তকমা দিয়ে বা যারা এই গণমাধ্যমকে তকমা দিয়ে ডাইভার্ট করতে চান, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এই কথাগুলি যারা প্রস্তাবে উপস্থাপন করছিলেন, আজকের এই বিষয়ে যারা প্রস্তাব উত্থাপন করেছিলেন, তারা হা বলুন। আজকের এই প্রস্তাব যারা উত্থাপন করেছিলেন, তারা হা বলুন। গণমাধ্যম গণমানুষের জন্য এই প্রস্তাবে যারা আজকে উত্থাপন করেছিলেন, তারা হা বলুন। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আজকের আমাদের এই গণমাধ্যম গণমানুষের জন্য এই প্রস্তাবে যারা বিপক্ষে অবস্থানরত ছিলেন, আজকের এই প্রস্তাবে বিপক্ষে অবস্থানরত যারা ছিলেন, তারা না বলুন। আজকের এই প্রস্তাবে যারা বিপক্ষে অবস্থানরত ছিলেন, তারা না বলুন। আজকের এই প্রস্তাবে যারা বিপক্ষে অবস্থানরত ছিলেন, তারা না বলুন। ধন্যবাদ প্রিয় দর্শক, হা এবং না বুঝে আমরা অবশ্যই একটি ফলাফল পেয়েছি। এর পূর্বে আমাদের অনেক তথ্য পাঠ্য উপস্থাপন হয়েছে, আমরা তাও শুনেছি। আমাদের সম্মানিত অতিথিদের মুখ থেকেও আমরা অনেক কথা শুনেছিলাম। আমরা সর্বশেষে একটি ফলাফল অবশ্যই দিতে হবে। তার মধ্যে থেকে আমরা লক্ষ্য করেছি আজকের সম্মানিত সরকার দলের তৃতীয় বক্তা সংসদ সদস্য মির্জা সাইম হাসান প্রথম শ্রেষ্ঠ বক্তা। সাইম হাসান শ্রেষ্ঠ বক্তা, হাত তুলা দিবেন। সাইম হাসান, আমরা সবাই হাততালি দিই। সাইম হাসান শ্রেষ্ঠ বক্তা। এবং আজকের আমাদের এই ফলাফলে শ্রেষ্ঠ দল হচ্ছে, আমি কি বলবো, আজকের এই পক্ষ এবং বিপক্ষ দলের আজকের যে বিষয় ছিল গণমাধ্যম গণমানুষের কথা বলে, এই পক্ষে এবং বিপক্ষে অবস্থানরত যে দুটি দল অংশগ্রহণ করেছিল, তার মধ্যে শ্রেষ্ঠ দল বা বিজয়ী দল হচ্ছে সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা হাততালি দেই, আমরা যারা বিপক্ষ রয়েছে আমরা হাততালি দেই, এবং আমরা সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় যদিও বিজয়ী হয়, কোনো অংশে কম ছিল না আমাদের সরকারি দলের জন্য আমরা অবশ্যই আমরা গভীর শ্রদ্ধা রহিল শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। এবং আমরা আমাদের জায়গা থেকে বলবো, আমাদের সতীশচন্দ্র উচ্চ বিদ্যালয় কম করেনি, এবং তারা একেবারে ধার প্রান্তে 1 এবং 2, 99 এবং 100 এই কাছাকাছির মধ্যে গিয়ে তারা একটি অবস্থান করেছে। অবশ্যই পরবর্তীতে আরেকটি প্রোগ্রাম রয়েছে, সেখানের মধ্যে আরেকটি স্কুলের সাথে হবে, এবং তাদের মধ্য থেকে তারা অবশ্যই ভালো একটি প্লাট তৈরি করবে। এবং আমরা সুকাহত আমাদের এই গতকালকে ঢাকার যে একটি স্কুল বিধ্বস্ত হয়েছে, সেই জায়গা থেকে আমরা 30 সেকেন্ড নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক, প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমি তোমাদের যে পিতা মাতা রয়েছেন, তোমাদের যে শিক্ষকরা রয়েছেন, তোমাদের যে অভিভাবকরা রয়েছেন, তোমাদেরকে যারা সহযোগিতা করেছেন, তোমাদের ক্লাসের যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের
ভালোবাসা রইল, আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান, আমাদের কথা জানাবেন। এবং আমাদের সম্মানিত ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেব, জনাব আব্দুর রকিব সাহেব এবং আমাদের লায়ন নুরুজ্জামান হীরা সাহেব ছিলেন, প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।